হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ড্যাফোডিলস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই পোয়েমটাকে কখনো কখনো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড বলেও জানা যায়। দিস পোয়েম এক্সপ্লোরস দ্য রিলেশনশিপ বিটুইন নেচার অ্যান্ড হিউম্যানিটি। পোয়েট এই কবিতার মাধ্যমে এটা বোঝাতে চাইছে যে নেচার অ্যান্ড হিউম্যান বোথ আর ইন্টারডিপেন্ডেন্ট। হিউম্যানিটি ইজ কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ দিস নেচার। কবি এটা বোঝাতে চাইছেন যে হিউম্যান হ্যাপিনেসের একটা স্ট্রং বন্ড আছে এই নেচারের সাথে, এই ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে। তো এই ছিল একটা ওভারভিউ। এবার আসা যাক সামারিতে। সো লেটস বিগিন। এই পোয়েমটাকে ব্রিটিশ রোম্যান্টিক পোয়েট্রির একটা এক্সেপশনাল এক্সাম্পল হিসেবে কনসিডার করা হয়। যদিও এটা খুব একটা সিম্পল চ্যাপ্টার, কিন্তু লিটারারি অ্যান্ড পোয়েটিক ডিভাইসেস যেমন ইমেজারি, পার্সনিফিকেশন, মেটাফার্স এসবের কিন্তু খুব সুন্দর ইউজ করা হয়েছে ইন অ্যান ইন্টেলিজেন্ট ওয়ে। পোয়েমটার সেটিং হলো ডে টাইমে। পোয়েট এখন খুব মেলানকালিক একটা মুডে আছে, অ্যাজ হিজ ব্রাদার হ্যাজ ডাইড রিসেন্টলি। দ্য ব্যাকড্রপ অফ দ্য পোয়েম ইজ গ্রিভ ডিউ টু দ্য ডেথ অফ হিজ ক্লোজ ওয়ান। পোয়েমটা যখন শুরু হয় তখন পোয়েট নিজেকে কম্পেয়ার করে একটা ক্লাউডের সাথে। নিজেকে ক্লাউডের সাথে যখন সে কম্পেয়ার করে, সেখানে সে ভিভিডলি নিজেকে নেচারের সাথে সে যে কতটা ক্লোজ সেই পিকচারটাকে ড্র করার চেষ্টা করেছে। হুট করেই তার এবার চোখে পড়ে কিছু বাঞ্চ অফ ড্যাফোডিলসকে, যেটা লেকের সামনে ছিল। একটা হালকা হাওয়া বইছিল এবং এই ড্যাফোডিলসগুলো আস্তে আস্তে দুলছিল। ড্যাফোডিলসগুলো এত সুন্দরভাবে পুরো লেকের ধার দিয়ে বেড়ে উঠছিল, যেখানে যতদূর অবধি পোয়েটের চোখ গেছিল ততদূর অবধি সে ড্যাফোডিলসই দেখতে পেয়েছিল। কন্টিনিউয়াস, যেন মনে হচ্ছিল কোনো লাইন অফ স্টার্স এর মতো, যেটা মিল্কি ওয়েতে দেখা যায় জল ভাবে, যেগুলো জল জল করে। এত এত ড্যাফোডিলস ছিল সেখানে, যেন তখন পোয়েটের মনে হলো যে সে একটা গ্লান্সে অলমোস্ট 10,000 ড্যাফোডিলস দেখে ফেলেছে। দে ওয়ার লাইক টসিং দেয়ার হেডস ইন আ মেরি ডান্স। আর তার সাথে সাথে দ্য ওয়েভস ইন দ্য লেকস ওয়ার ডান্সিং টু। আস্তে আস্তে তার মনটা প্রসন্ন হচ্ছিল, আর সে অনেকক্ষণ ধরে এই দৃশ্যটাকে উপভোগ করছিল। সে হয়তো তখন বুঝতেও পারেনি যে এই একটা দৃশ্য তার সারাটা জীবন কিরকম পাল্টে দিতে পারে। কারণ এরপর থেকে যখনই সেরকম মন খারাপ হয়ে কোথাও বসতো, প্রত্যেকবারই একবার হলেও এই ড্যাফোডিলসের এই যে সুন্দর যে দৃশ্যটা তার ইমাজিনেশনে চলে আসতো। সে এটা মনে করে যে একাকিত্ব তাকে তার পুরনো সব মেমোরিজগুলো মনে করিয়ে দেয়, সেটাকে সে এনজয় করতে পারে। যখন সে এরকম মন খারাপ হয়ে বসে থাকে, তখন যখন তার এই ড্যাফোডিলসের কথা মনে পড়ে, তখন কিছুক্ষণ পরে যেন তার মনটা এই ড্যাফোডিলসের মতনই মেরি হয়ে ওঠে। Whenever he is in a pensive mood, the memory of the daffodils flashes in his mind. এই পোয়েমটা শুধুমাত্র কিন্তু ন্যাচারাল বিউটির ডেসক্রিপশন নয়, rather it can be considered as a celebration of the fact that nature is always a source of inspiration for people. পোয়েট বলে যে হতে পারে এই ড্যাফোডিলসগুলো ভীষণ কমন লোকজনের জন্য, বাট as we can see, the poetic minds and eyes of Wordsworth finds a bliss in those graceful daffodils. এই পোয়েমটা 4টে স্ট্যান্জা আছে and each comprises of 6 lines. A, B, A, B, C, C হলো rhyme scheme. The syllables আছে in each lines and it has an iambic tetrameter. লেখা হয়েছিল এই পোয়েমটা 1802 সালে, বাট পাবলিশ হয়েছিল এটা 1807 সালে। প্রথম 3টে স্ট্যান্জা ডেসক্রিপশন দেয় নেচারের, but the last stanza is the recollection of the poet's experiences. The poem was written in first person. পোয়েমটা এমনভাবে শেষ হয় যখন কবি বলেন যে ইভেন ডার্কেস্ট মোমেন্টসেও নেচার কেমন আপলিফট করে দিতে পারে আমাদের মুডটাকে। এটা কাইন্ড অফ এ রিমাইন্ডার যেন আমরা ইম্পর্টেন্স দিই নেচারটাকে, আর নেচার কিভাবে নিজের সময় মতো আমাদেরকে হিল করে দেয় তার এসেন্সটা দিয়ে। The individual and nature, spirituality, memory can be considered as the theme of this poem. So this was basically the summary of the daffodils or I wandered lonely as a cloud. তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।